যা তো সাহেবের দুধ আর ডিমটা নিয়ে আয়। ঠিক মামা। মা ভাইয়া আসে না এখন? আসলো না তো, কতবার বলছি তোর বাবা। আপনি ওইখানে বসলেন কেন? টেবিলে আসেন, 9টা বেজে গেছে। রাত যে 9টা বেজে গেছে সে খবর কি তোমার বড় ছেলের আছে? আপনি আসেন না, আমরা শুরু করি, খাইতে খাইতে ও চলে আসবো। রেবেকা, আজ পর্যন্ত আমার পরিবারের কোনো সদস্যকে বাদ দিয়ে আমাকে কখনো রাতের খাবার খেতে দেখেছো? আর আমি যতদিন বেঁচে আছি এই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। বাসা পাওয়া যায় তাই না, সবাই তো আর একরকম না। পার্সোনালি আমি বিলিভ করি ওই পলিটিক্সের চেয়ারটাই হচ্ছে একটা দেশ। একটা ভালো মানুষ ওই চেয়ারটার লোভে ধীরে ধীরে কিভাবে যে খারাপ হয়ে যাচ্ছে সে নিজেই জানে। এনিওয়ে, ভালো মন্দের মানদণ্ডটা আমি বিচার করতে চাই না। তোমাদের যা ভালো মনে হয় সেটাই করবে, তবে একটা জিনিস মনে রাখবে, রাত 9:30টার মধ্যে আমাকে মেডিসিন নিতে হয়। তুমি তো মাঝে মাঝে আমাদের ছাড়া তোমার টাইম অনুযায়ী খেয়ে নিতে পারো বাবা। এই কি হইছে? তুমি বাসার কাছাকাছি আইসা ফোন দিয়ে বলতেছো নিচে নামতে, কি বাসা হারাই ফেলছো? আরে বাসা হারাবো কেন, ইম্পর্টেন্ট কথা আছে, দাঁড়া। কি এটা কে? ও ছি 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 ভাই ছি। আমি জানতাম তুমি পলিটিক্স করো, তুমি যে এত নিচে নামবা, রাতে বাসায় মেয়ে নিয়ে আসছো, ছি ছি ভাই ছি। আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো, সরি, মাফ চাই, ক্ষমা করে দাও। এটা মেয়ে না। মেয়ে না? পুরোই মেয়ে। আরে ভাই, মেয়ে মানে ওই মেয়ে না। তো কোন মেয়ে? তোর ভাবি। কখন কখন কবুল বলছো কখন? ওই তো 1 ঘন্টা আগে। টাকা আসিস কেন এভাবে হুট করে আসছে, মানে বিয়ে দিয়ে দিচ্ছে বুঝছিস। তোর ফ্যামিলি ছেড়ে হুট করে চলে আসলো আমার কাছে, আর আমি কি করবো? কাজের ফোন দিলাম, বিয়েটা করে ফেললাম। আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি বাবা, কিন্তু বিশেষ করে আমার কাছে কোনো অপশন ছিল না বাবা। বাবা ভাইয়া ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে, ভাবির কথা কিন্তু ভাইয়া আমাকে আর মাকে বলছে। আপনি আমার দিকে তাকাইছেন কেন? আমি কি দোষ করলাম? প্লিজ 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 বাবা, বাবা তুমি আমার মাকে কিছু বলতে চাও না বাবা। বাবা আমি মা ভাইয়া তোমাকে কয়েকদিনের মধ্যেই বলতাম বাবা, কিন্তু কি হয়েছে জানো, মানে ভাবির ফ্যামিলি না হুট করে জেনে ফেলছে। ভাবির ফ্যামিলি হুট করে জেনে গিয়ে তো ভাবিকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে। ভাইয়া যখন জানতে পারছে বাবা, ভাইয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে বাবা। তুমি বিশ্বাস করবে না কি থেকে কি করবে। তখন আমি ভাইয়াকে বলছি কি ভাইয়া তুমি এক কাজ করো, তুমি তুমি ভাবিকে পালাই নিয়ে আসো। ভাইয়া তো আমার উপরে রেগে মেগে ফায়ার হয়ে গেল যে না, বাবা এটা কোনোদিনই মেনে নিবে না, আর বাবা যেটা মেনে নিবে না সেই কাজ আমি কোনোদিন করতে পারি না। ভাইয়া নিজের প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে দিবে, কারণ তুমি মেনে নিবে। কিন্তু ভাইয়াকে তো আমি চিনি, ভাইয়া ধুকে ধুকে মরবে, কাউকে বলতে দিবে না, সুইসাইডও করে ফেলতে পারতো বাবা। তখন আমি বুদ্ধি দিলাম ভাইয়াকে বাঁচানোর জন্য যে ভাইয়া তুমি এক কাজ করো, ভাবিকে বিয়ে করে ফেলো, বাকি যেটা আছে সেটা আমি সামলাইতেছি বাবা। বাবা ভাইয়ার কোনো দোষ নাই বাবা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও বাবা, প্লিজ। সব দোষ আমার বাবা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দেবে। না আমি ছাড়বো না, তুমি বলো তুমি আমাকে মাফ করছো, ভাইয়া ভাবিকে মাফ করছো। এতটা বিবেকহীনের মতো কাজ যদি করতে পারিস না
তো আমি ভালো করেই জানি আমার ছেলেদেরকে তো আমার চাইতে বেশি ভালো করে কেউ চিনে না। যাই হোক, তোর ভাইকে বলে দিস আমি সবকিছু মানতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো শর্ত। ওখানেই বস, ওখানে। রাতের অন্ধকারে লুকিয়ে মির্জা পরিবারের বউ কখনো আসতে পারে না। যা কিছু হবে সামাজিক ভাবেই হবে। আমি এখনই ইরার বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করব। আগে চোখ বন্ধ করো। আরে আবার চোখ বন্ধ। আমার জন্য তুমি এতটুকু করতে পারবা না। চোখ বন্ধ করো। চোখ ফাইন, হ্যাঁ করলাম। কি দেখো, মানে কি পজিটিভ? হ্যাঁ আসলে পজিটিভ? সত্যি? তখন আমরা তুমি বাবা হতে যাচ্ছ রিফা। আসলে তোমার আসলেই কোনো আপত্তি নাই? আপত্তি থাকবে কেন? আপত্তি থাকবে না কেন? মানে আপত্তি করার মতো কিছুই তো না, তাই না? এটা নর্মাল হওয়ার কথা, সেটাই তো হলো। মানে সব ফ্যামিলিতে তো এইভাবেই তো সবকিছু ডিস্ট্রিবিউটেড হয় দুই ভাইয়ের মধ্যে, এটা তো নর্মাল। এটা কিভাবে নরমাল তুমি আমাকে বুঝাও? বাবা তোমাদের সব সম্পত্তি তোমার আর ইফতির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে। হাউ? প্রবলেম কি? কারণ এই সম্পত্তির উপর হক শুধু তোমার। এখানে ইফতি কিভাবে আসলো? ইফতি আসবে না কেন? ইফতি আসবে না কারণ ইফতি না তোমার চাচাতো ভাই। ও কিভাবে সম্পত্তির সমান ভাগ পায়? ইরা, শোনো ইরা, ইফতি আমার চাচাতো ভাই ঠিক আছে, কিন্তু এটা তো কোনোদিন আমরা ফিলই করিনি আমার চাচাতো ভাই। আমার চাচা চাচি মারা যাওয়ার পর বাবা মা ওকে একদম নিজের ছোট ছেলের মতো বড় করেছে। আমরা দুই ভাই, সেটা সবাই জানে, আর আমি ওকে সবসময় আমার আপন ভাইয়ের মতো দেখেছি। তুমি আজকে কাজটা ঠিক করো নাই ভাইয়া। বাবাকে এই মুহূর্তে কথাগুলো না বলতে পারতাম। তোর তো কোনো প্রবলেম নেই, তুই তো খুশি, দিন শেষে তুই বেনিফিটেড। ভাইয়া আমি এখানে লাভ লসের কথা মিন করিনি। আমার জাস্ট মনে হয়েছে যে এই কথাগুলো বাবাকে আরো আস্তে ধীরে বোঝানো যেত। তাছাড়া এই সম্পত্তির প্রতি আমার কখনো লোভ ছিল না, এখনো নাই। তোমাদের ভালোবাসায় আমার কাছে অনেক বড় সম্পত্তি। এক কাজ করো, তুমি আমার সব সম্পত্তি নিয়ে যাও। তোর সম্পত্তি কোথায়? মঙ্গলে না চাঁদে? আরে ভাইয়া আমি ফাইজলামি করতেছিলাম, সিরিয়াস। বাবাকে এই মুহূর্তে কথা কার অনুমতিতে ওনাদেরকে তুমি চাকরি থেকে বহিষ্কার করেছো? বাবা এরা গত কয়েক মাসে ওনাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করে দেখলো যে কোম্পানির প্রফিট আর্নিংসে ওনাদের ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নাই। আমার মনে হয় যে ওনাদেরকে যে স্যালারি রেঞ্জে আমরা রেখেছি সেই স্যালারি রেঞ্জে ওনাদেরকে আসলে রাখার কোনো মানে নেই। সেই জায়গায় আমরা আরো কম স্যালারিতে আরো দুজন ইয়াং ট্যালেন্টেড লোক রাখতে পারি, সেটা আমাদের কোম্পানির জন্য আরো অনেক বেশি বেনিফিশিয়াল। কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা যান, যে নিজের নিজের কাজ করুন, যান। নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে। বাবা এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে। নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বল। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেব কি দেব না সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আনঅফিসিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি, সো আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে, তাই না? ভাইয়া তুমি কি বলতেছো এগুলা? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস কেন? মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশন জন্য তুই দেখ, তুই সবকিছু মাস্টার। আশ্চর্য কথা বলবি। সরি বাবা, আমি একটু লাউড হয়ে গিয়েছি, বাট আই এম সো সরি। বাট আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা ভেদ করা উচিত। মানে
তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব? কিসের হিসাব চাও? সুলতান মির্জার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ? বাবা তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ, একটু শান্ত হয়ে বসো। ও আর ইউ, তুই কে? তুমি কে? আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। ও আর ইউ, তুই কে? তুমি কে? আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে বাবা আমি জানি তুমি আমার কথা শুনতে পাবো। ওর তো বাবা আমাদের কিভাবে ছেড়ে যাওয়ার কথা না বাবা। তোমার সাথে আমার কত কথা বাকি, তোমাকে কত অ্যান্সার দেওয়া বাকি বাবা। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না বাবা যে হু আর ইউ? সেদিন আমি তোমাকে বলতে পারি না কিছু, কিন্তু আজকে তোমাকে বলবো। আমার নাম ইফতি মির্জা, son of সুলতান মির্জা। ভাইয়া ভাইয়া তোমার মনে আছে আমার বয়স তখন কত কত হবে? 7 কি 8? তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় তোমার নিজে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো আমি এক ফোঁটাও কান্দি নাই। কেন কাঁদি নাই জানো? আরে আমি তো কোনোদিন ফিলই করি নাই যে তুমি আমার আপন ভাই না, বাবা আমার বাবা না, মা আমার মা না। তুমি তো সবসময় ছোটবেলা থেকে আমাকে ভাই হিসেবে ভালোবাসছো, বাঁচছো না ভাইয়া? মাফ করে দেবো। সারা জীবন তুই আমার আগলে রাখছো, আমি তোর সাথে কি করছি, তোরে কি বলছি তোরে? আমি সারা জীবন এত কিছু করছিস আমার জন্য, আমি কি করলাম? তুমি আমার কাছে মাফ চাইবে না, তুমি আমার কাছে মাফ চাইবে না। আমি তোমার ভাই, আমি তোমার ছোট ভাই, তুমি আমার কাছে মাফ চাইবে না। কে ভাবি বলো না, কে কাকে নিয়ে? এই বস। দেবরজি এখনই এত এক্সাইটেড? বলছি সব। তোমাকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেদিন আমি নীলাকে কল করি। জানতে পারি নীলার বিয়ে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমি আর তোমার ভাই নীলাদের বাসায় যাই। নীলার বাবা মাকে তোমাদের সম্পর্কে সবকিছু খুলে বলি। অনেক কষ্টে নীলার ওই বিয়েটা ক্যান্সেল করি। আর নীলাকে বলি সবকিছু স্বাভাবিক হওয়া পর্যন্ত